২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার আরেক আসামি সেই সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসাবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। এই নিয়ে নানা প্রতিক্রিয়া চলছে নানা মহলে। তাই নিয়ে আলাপ নিউজ অ্যান্ড নয়েজে। আমি জিয়াদ রোহান, আর আমার সাথে আছেন নাহিদ হোসেন। নাহিদ, আজকের এই রায়টা তো বাংলাদেশের ইতিহাসে বলা যায় নজিরবিহীন। কারণ প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক সরকার প্রধানকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। আচ্ছা, আদালত আসলে কোন কোন এভিডেন্সের বেসিসে আসলে এটা বিয়ন্ড রিজনেবল কিংবা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে? কোন কোন এভিডেন্স আসলে আমলে নিয়েছে আদালত? বেশ লম্বা রায় তো, 453 পৃষ্ঠার রায় এবং 6 ভাগে ভাগ করা ছিল রায়। আজকে সংক্ষিপ্ত রায় পড়েছেন আদালত এবং প্রথম দিকেই যে বিষয়গুলো তারা গ্রাহ্য করেছেন, মানে আমলে নিয়েছেন, সেই বিষয়গুলো তারা বলেছেন। তার মধ্যে যেগুলো এভিডেন্স হিসেবে তারা গ্রহণ করেছেন, টেলিফোনিক কনভারসেশন। এই টেলিফোনিক কনভারসেশনের মধ্যে আছে, আপনি নিশ্চয়ই জানেন যে নানান সময় নানান রকম টেলিফোনিক কনভারসেশন আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, ফজলেনুর তাপস এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তার সাথে বেশ কিছু টেলিফোন কনভারসেশন ভাইরাল হয়েছিল। সেগুলো সিআইডি দ্বারা ফরেনসিক করা হয়েছে এবং তাতে সেই কথোপকথনগুলো সত্যতা। এগুলো কি সেই টেলিফোনিক কনভারসেশন? কিছু বিবিসি যেরকম কিছু রিপোর্ট করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও কিছু এসেছে, এগুলো সেই টেলিফোনিক কনভারসেশনগুলো যেগুলো প্রসিকিউশন সাবমিট করেছিল আদালতে, ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল সেগুলো সিআইডির কাছ থেকে ফরেনসিক তদন্ত করেছে এবং ফরেনসিক রিপোর্টে সেই কথোপকথনগুলো সত্যতা পাওয়া গেছে। এটি একটি বিষয়। সেই সময়ের জুলাই আগস্টের যখন গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে তখনকার নানান রকম নিউজ পেপারের রিপোর্ট, টেলিভিশনের ক্লিপিংস, সেইগুলো তারা দেখেছেন। বিভিন্ন ভিডিও প্লে করা হয়েছে, অনেক ভিডিও সেই সময় টেলিভিশনে দেখানো হয়নি, কিন্তু সেই ভিডিওগুলো সংগ্রহ করে নানান রকম সময় টাইমলাইন ধরে আদালতে দেখানো হয়েছে। সেই ভিডিওগুলো ফরেনসিক করা হয়েছে এবং সেগুলোর সত্যতা পাওয়া গেছে। এর বাইরে বেশ কিছু রিপোর্ট তারা আমলে নিয়েছেন। মানবাধিকার কমিশনের রিপোর্ট, অধিকার এনজিও মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, গ্লোবাল ইনস্টিটিউটের রিপোর্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনাইটেড নেশনসের যে একটি রিপোর্ট ছিল, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের যে কার্যালয়, তাদের একটি রিপোর্ট ছিল যেখানে 1400 মানুষ প্রাণহানির। সাবেক আইজিপি, মানে সেই সময়কার তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি তো অ্যাপ্রুভার হয়েছেন এই মামলায়, মানে বাংলায় যেটাকে বলে রাজসাক্ষী। তিনি তো একটা জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দিটাকে একটা বড় এভিডেন্স হিসেবে দেখা হয় নিঃসন্দেহে, কারণ এইগুলো তো এক ধরনের প্রমাণ এবং বলা হয় না সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তো আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি যেটি বলেছেন সেটি হচ্ছে সাক্ষ্য, এবং সেই সাক্ষ্যটা নিঃসন্দেহে এই রায় দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আইজিপি কী বলেছেন সেই প্রসঙ্গে একটু পরে আসতে চাই, আপনাকে পরে হয়তো বলবো। কিন্তু এই যে ঘটনাগুলো বললাম, টেলিফোনিক কনভারসেশন, নিউজ পেপারের ক্লিপ এবং বিভিন্ন অর্গানাইজেশনের, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, লোকাল অর্গানাইজেশনের রিপোর্ট, এই বিষয়গুলো তারা খুব গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সবগুলোরই সত্যতা তারা পেয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছিল। 2 ধরনের অভিযোগ ছিল, মানে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের দুজনের বিরুদ্ধে একত্রে 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমি যদি একটু এক নজরে বলি, তার বিরুদ্ধে অভিযোগ উস্কানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চানখারপুলের আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পরে লাশ পুড়িয়ে ফেলা। এই 5টি অভিযোগ মূলত তার বিরুদ্ধে করা হয়েছে এবং এই সবগুলো অভিযোগই প্রমাণিত হয়েছে। সবগুলো অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আদালত মন্তব্য করেছেন। এবং প্রথম অভিযোগে উস্কানিমূলক বক্তব্য যে অভিযোগ এবং প্ররোচনা ষড়যন্ত্র, সেই অভিযোগটিতে তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তবে বাকি 4টি যে অভিযোগ, সেই 4টিতে তাকে লাইফ, মানে তার বিরুদ্ধে 5টি অভিযোগ ছিল, 4টিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, 4টিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে উস্কানিমূলক। এটি কি আদালত সেই উস্কানিমূলক বক্তব্য সেই সময় তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন সেটি হচ্ছে চীন সফর থেকে ফেরার পরেই গণভবনে যে
একটি সংবাদ সম্মেলন চীন থেকে ফেরার পরে গণভবনে যে সংবাদ সম্মেলন হয়েছিল, মানে চীন সফরের নানান বিষয় নিয়ে, সেইখানে একটি প্রশ্নের উত্তরে তিনি একটি লাইন বলেছেন এবং সেই লাইনটি পুরো রায়ে বেশ কয়েকবার, আমি যদি ভুল না করি 6-7 বার উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা বলছিলেন যে একদমই এক্সাক্ট না হলেও কাছাকাছি লাইনটা হচ্ছে রাজাকার যদি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এবং এই শব্দটিকে আদালত বলছেন এটি গালি দেওয়া হয়েছে, মানে তাকে আদালতের ছাত্র আন্দোলনকে আন্ডারমাইন করা হয়েছে এই ধরনের একটি বক্তব্য দিয়ে। আদালতের অবজারভেশন এটা ছিল। আর আদালতে আর কি অবজারভেশন দেখেছেন আপনি? তো নিউজ রুমে থেকে পুরো জিনিসটি আজকে পর্যবেক্ষণ করেছেন। আচ্ছা, এই পুরো ঘটনাগুলো প্রথমে তো আদালত পুরো বিস্তারিত বর্ণনাটি তুলে ধরেছে কিভাবে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোর সাক্ষ্য প্রমাণ কি ছিল সেগুলো তুলে ধরেছে। এরপরে পর্যবেক্ষণের বিষয়ে এসে আদালত প্রথমেই বলেছে যেহেতু এগুলো ফরেনসিক রিপোর্ট করা হয়েছে এবং আব্দুল্লাহ আল মামুনের সাক্ষী সব মিলিয়ে শেখ হাসিনা যে ছাত্রদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেটি খুব পরিষ্কার, এবং জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের সময় তিনি নানান কারণে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এবং সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত। আরেকটি কথা বলেছেন, শেখ হাসিনা যেহেতু এখন পলাতক আইনের ভাষায় আদালতের চোখে, তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, নিয়ম মেনে সেই গ্রেপ্তারি পরোয়ানা তার ঠিকানাতে পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু তিনি সারেন্ডার করেননি কিংবা তাকে গ্রেপ্তারও করা যায়নি, ফলে তার অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু আদালত এটিও বলেছেন যে তিনি ভারতে আশ্রিত থাকার সময় থাকা অবস্থায় নানান জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন বলে দেখা যাচ্ছে এবং বেশ কিছু সাক্ষাৎকারে তিনি তার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি মেনে নিয়েছেন, এই বিষয়টি উল্লেখ করেছে ট্রাইব্যুনালের যিনি বিচারক যিনি রায় পড়ছিলেন। মানে আদালত মনে করছে যে বিভিন্ন সময়ে যে স্টেটমেন্ট এবং সাক্ষাৎকার এসেছে এই গত কিছুদিনের মধ্যেই, সেইগুলোতে আদালত ধারণা করছে সেই স্টেটমেন্টগুলো সেই বিবৃতিগুলোতে এটা আদালতের পর্যবেক্ষণ দায় স্বীকার করে নিয়েছেন আদালতের পর্যবেক্ষণ, যে বেশ কিছু সাক্ষাৎকারে তিনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি মেনে নিয়েছেন, এরকম একটি পর্যবেক্ষণ আদালত দিয়েছে। তো এবং তিনি বলেছেন যে ছাত্রদেরকে রাজাকার বলা এবং অপমানসূচক কথা বলায় ছাত্ররা সেই সময় রিয়্যাক্ট করেছিল। এটি হচ্ছে 1 জুলাই থেকেই শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, তার পরিপ্রেক্ষিতেই ঘটনাগুলো ঘটেছে এবং শেখ হাসিনা যে ছাত্রদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সেটি পরিষ্কার আদালতের কাছে, এবং সেই সাক্ষ্য প্রমাণ বিবেচনাতেই তার সার্বিক এবং অন্যান্য অভিযোগগুলো, এটি তো উস্কানিমূলক বক্তব্য, অন্যান্য অভিযোগ যেগুলো আছে সেইখানে অনেকগুলো ভিডিও, যেটি একটা ভিডিও দেখেছিলেন আপনি নিশ্চয়ই, যে একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলছে যে একটা মারি একটাই যায় বাকিগুলো যায় না, সেই ভিডিওটির রেফারেন্স দিয়েছেন এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা একজন মানুষকে গুলি করে হত্যা, সেই ভিডিওটির রেফারেন্স দিয়েছেন। এরকম অসংখ্য ভিডিওর রেফারেন্স এসেছে। সেই সময় অনেক যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখা যাচ্ছিল, সেই সময় অনেক ভিডিও দেখাও যায়নি, অনেক ভিডিও পরে জোগাড় করে পরে আসলে অনেক ভিডিও আসা শুরু করেছে সরকার পতনের পর, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পরে আসলে সেইগুলি এসেছে। যেটা একটা বলছিলাম তখন, যে এই মামলার গুরুত্বপূর্ণ একটা অংশ হল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি বা টেস্টিমনি। তিনি একজন অ্যাপ্রুভার রাজশাহী, সেটা নিয়ে আদালত কি বলেছেন, সেখানে আসলে তিনি কি বলেছেন? আচ্ছা, আমি এটা যদি ধরেন একটু বলি যে আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু এক লাইনে এই মামলার টাইমলাইনটা বলি। হ্যাঁ, 2024 সালের 14 অগাস্ট এই মামলাটি হয়েছিল। 12 মে এই মামলার তদন্ত শেষ হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা পড়ে হচ্ছে 1 মে। এরপরে গ্রেপ্তারি জারি করা হয় 1 জুন। সাক্ষ্য গ্রহণের জেরা পর্ব শুরু হয় হচ্ছে 3 অগাস্ট। যুক্তিতর্ক 12 অক্টোবর। রায়ের তারিখ ঘোষণা করে 13 নভেম্বর এবং 17 তারিখ এই রায়টি ঘোষণা করা হলো। আপনি যেটি জানতে চাইছিলেন সেইটা যদি আমি আপনাকে একটু বলি, মানে আব্দুল্লাহ আল মামুনকে যখন এই মামলায় আসামি করা হয়, তারপর এই মামলাটি হয়েছিল, আমি যদি তারিখটা একটু স্পষ্ট করে বলি, যে উনি, আমি যতদূর দেখতে পাচ্ছি এবং জানি, উনি রাজশাহী হিসেবে গত 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এবং স্বভাবতভাবেই তিনি যেহেতু বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন তখন, তিনি হয়তো বা কোনো ধরনের বলেছিলেন যে আন্দোলন দমনে তিনি, আমি এখানে দেখছি যে আদালতে তিনি বলেছেন যে 2024 সালের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি এই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন, তাকে আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটি তিনি তার জবানবন্দিতে বলেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বলেন যে আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন
শেখ হাসিনা। তখন নাকি তিনি পুলিশ সদর দপ্তরের সামনে ছিলেন এবং সেখানে আরও একজন ছিলেন, একজন অতিরিক্ত ডিআইজির কথা বলেছিলেন, তিনি ছিলেন প্রলয় কুমার জোয়ারদার, তিনি সেখানে ছিলেন এবং তিনি নাকি তার এই নির্দেশনা বাকি ডিএমপি কমিশনার এবং সবাইকে ছিলেন ডেসিমিনেট করেছেন। আদালত এই তার জবানবন্দির এই বিষয়গুলো উল্লেখ করে আদালত যেটি পর্যবেক্ষণ দিয়েছে, যে আদালত মনে করছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে তার সম্পূর্ণ সত্য উন্মোচন করেছেন। আপনি নিশ্চয়ই জানবেন যে রাজসাক্ষী হিসেবে যিনি সাক্ষী দেন অ্যাপ্রুভার হিসেবে, তিনি তার ঘটনাগুলো যখন তুলে ধরেন, এটি আদালত যদি মনে করেন যে তার, এবং শুধুমাত্র আদালত নয়, অন্যান্য যারা আইনজীবী ছিলেন, কাউন্সিল ছিলেন, তাদের সবার কাছেই মনে হয়েছে যে সামগ্রিক ঘটনা আব্দুল্লাহ আল মামুন তিনি তুলে ধরেছেন এবং সেই তুলে ধরার প্রেক্ষিতেই আদালত এটিকে আমলে নিয়ে তার ভিত্তিতে এই রায় দিয়েছেন। এবং আদালত বলছিলেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি এই জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনার সম্পূর্ণ সত্য তুলে ধরেছেন, দোষ স্বীকার করেছেন এবং দোষ স্বীকার করে তিনি আদালত এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। আদালত স্পষ্ট করেই বলেছেন যে তিনি যে অপরাধ করেছেন সেটি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য, সর্বোচ্চ শাস্তির যোগ্য, অর্থাৎ এই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডের যোগ্য। কিন্তু যেহেতু তিনি অ্যাপ্রুভার হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন এবং তার এই জবানবন্দির ভিত্তিতে খুব সহজেই এই মামলার জট খোলা গেছে কিংবা এই মামলার একটি পর্যায়ে পৌঁছানো গেছে, ফলে তাকে লঘুদণ্ড হিসেবে 5 বছর। মানে রাজসাক্ষী হয়েছেন, একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য যাচ্ছে, তিনি রাজসাক্ষী হয়েছেন, অ্যাপ্রুভার হয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি তো আসলে আদালতে যেটা সাধারণত হয় যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, তিনি দোষ স্বীকার করেছেন। হ্যাঁ, তিনি দোষ স্বীকার করেছেন, মানে তাকে আর আলাদা করে দোষী সাব্যস্ত করার কিছু নাই, তিনি নিজেই দোষ স্বীকার করেছেন। কিন্তু তারপরও সামগ্রিক যে সাক্ষ্য প্রমাণ সেখানেও তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এইটা মানে তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতোই অপরাধ করেছেন, কিন্তু তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেই জন্য হচ্ছে তাকে সেই সর্বোচ্চ শাস্তি না দিয়ে লঘুদণ্ড 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান জায়গা থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার 5 বছরের কারাদণ্ড নিয়ে এনসিপি, তারপরে আরও নানান রকম, যে সেখানে আমি আসতে চাচ্ছিলাম যে নানান রকম, প্রথমে যেরকম বলছিলাম নানান মহলে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রথমে যদি প্রতিক্রিয়া জায়গা থেকে আসার আগে অ্যাটর্নি জেনারেলের তো বাইরে, প্রসিকিউশন অ্যাটর্নি জেনারেল বাইরে বেরিয়ে এসে কথা বলেছেন সেখানে, এবং তিনি একটি কথা বলেছেন যে এই রায়ের বাস্তবায়ন আইনি পথে হবে। এবং আরেকটি বিষয় তিনি, যেটা আসলে এমনিতেই আইনের ক্ষেত্রে এটা আসলে সবসময় প্রযোজ্য, তাও তিনি পরিষ্কার করেছেন যে এই আপিল করার সুযোগ নেই, এই অর্থে যে যেহেতু আসামিকে পলাতক দেখিয়ে যেতে বিচার করা হয়েছে, ট্রায়াল বাই অ্যাবসেন্টিয়া যেটাকে বলে আর কি, সেটি করার নাই। আর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটা প্রেস ব্রিফিং করেছেন, সেইখানে তিনি বলেছেন এবারের বিচার যথার্থ প্রশ্নাতীত, প্রশ্ন তোলার সুযোগ নেই। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা যে এই আদালতটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালতটি শেখ হাসিনা সরকারের সময় গঠিত হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য। যে আইনটি হয়েছিল 1973 সালে, আইনটি 1973 আইনে আদালত গঠিত হয়েছিল এবং সেখানে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিল সেইখানে। এবং এই প্রসঙ্গে কিন্তু টেনেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে তিনি সেই যখন 2013-14 সালের দিকে এই একই আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার হয় 1971 সালের ঘটনার জন্য, সেই মুক্তিযুদ্ধের সময় নানান রকম মানবতা বিরোধী অপরাধের জন্য, সেইটাকে ইঙ্গিত করেই বলেছেন যে সেই আদালতের রায়ে বিচারক সব ছিল সাজানো, সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার, কিন্তু আজকের বিচার হলো যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার। এবং আরও কিন্তু প্রতিক্রিয়া এসেছে, ধরেন বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ, বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয়। তবে তিনি সামগ্রিকভাবে বলেছেন যে এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য উদাহরণ, যাতে কেউ আর ফ্যাসিবাদী রাষ্ট্র না হয়, কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। এবং আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে, তা হলো ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক বা যত দীর্ঘদিন ক্ষমতা ভোগ করুক, একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, এর মাঝখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলও দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তখন ফেসবুক পোস্টে লিখেছেন ফাঁসি এবং শকর আলহামদুলিল্লাহ লিখেছেন। কিন্তু আরেকটা আছেন, তিনি এটাকে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই রায়ে, এবং তিনি জানিয়েছেন যে তাকে প্রত্যর্পণে ভারতকে ফের চিঠি দেওয়া হবে, সেইটা তিনি জানিয়েছেন একটি প্রতিক্রিয়ায়। আর যেটা হয় উনি বলেছেন যে একটি
আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে, যা বলছিলাম সেটা নিয়ে। এছাড়া এনসিপির থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে না? এসেছে। গণঅভ্যুত্থানের একটা বড় স্টেক যারা ছিল সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরই অনেকে মিলে যে রাজনৈতিক দলটি গঠন করেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তার যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে, ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না। এছাড়া এনসিপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তিনিও একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জুলুম অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয়, তারা এই রায়কে সাধুবাদ জানাচ্ছে। এবং তিনিও ভারতের প্রসঙ্গে এনেছেন যে তাদের উচিত হবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কলঙ্ক থেকে মুক্ত হওয়া, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে। এই মোটামুটি ছিল সার্বিক প্রতিক্রিয়ার অংশগুলো। আদালত থেকে বেরিয়ে বলেছেন তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন যে পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ দিলে প্রত্যেকেরই একই শাস্তি হবে। আর বলেছেন যে এই আদালত এর আগে যেটি আসলে বলছিলেন, জামাতে ইসলাম বলছিল যে আগের বিচার সবকিছু সাজানো এবং শুধু, কিন্তু তিনি আজ বলেছেন যে বাংলাদেশের সকল আন্তর্জাতিক কোট আনকোট বাংলাদেশের সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। তার হলো এটি। এবং আজকে এটি নিয়ে আরেকটা বিষয় হচ্ছে রায়ের আরেকটা অংশ একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজনেরই যাবতীয় সম্পদ বাজেয়াপ্তেরও আদেশ দিয়েছে আদালত। হ্যাঁ, সেই সম্পদ বাজেয়াপ্ত করেই সে মনে হয় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার একটা আদেশ দিয়েছে আদালত। শহীদ পরিবার এবং আদালতে একটা আদেশ দিয়েছে আদালত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। একটা বিষয় হলো যে গত কয়েকদিন ধরেই তো আওয়ামী লীগের তারা ওইখান থেকে বলছিল তারা লকডাউন, শাটডাউন, লকডাউন, এবং অ্যাজ উই স্পিক আজকের দিনেও তাদের কর্মসূচি ছিল। আজকে আমরা যখন কথা বলছি 17 নভেম্বর, হ্যাঁ, সেখানে কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হয়েছিল। আজকে সকালেও কিছু জায়গায় আইনশৃঙ্খলা, এমনি মানে কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনা তো ঘটেছে, কালকে রাতেও এক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজকে যেটি হয়েছিল একবার 17 নভেম্বর আমরা যখন কথা বলছি তার রায়ের ঘন্টা দুয়েক আগে ধানমন্ডি 32 নম্বরের দিকে, যেটি শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছিল। এবং বুলডোজারকে আসলে কারা নিয়েছেন বলতে পারছিল না কেউ কেউ বলছিলেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, শিক্ষার্থীরা নিয়ে এসেছে। সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তবে সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত হয় এবং বিপুল আমাদের সহকর্মী ধানমন্ডি জোনের ডিসি না এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তিনি বলছিলেন যে আসলে তিনিও কিছু জানেন এবং তিনি মানে বলছিলেন যে আসলে মিনিটে নির্দেশনা চেঞ্জ হচ্ছে, মানে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি চেঞ্জের সাথে নির্দেশনা চেঞ্জ হয়, ফ্লুইড এন্ড ইভলভিং সিচুয়েশন। পরবর্তীতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। মানে আমি টেলিভিশনে লাইভ দেখছিলাম, বিপুল মানে কার্যতই বিপুল সংখ্যক। এবং সেটা পরবর্তীতে ছত্রভঙ্গ করা হয়েছে, বুলডোজারগুলো সরিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু সাউন্ড গ্রেনেডের ব্যবহার করা হয়েছে সেখানে। মোটামুটি সেই এলাকাটা নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু এই একটি ঘটনা ধরেন নিয়ন্ত্রণ নেওয়ার পরেও সাধারণ মানুষের মধ্যে, আমরা যে আপনিও জানেন, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে সামনে, হ্যাঁ, আজকে রাস্তাঘাটে কম ছিল, গাড়ি কম, গণপরিবহন খুবই কম দেখা গিয়েছে। ব্যক্তিগত বাহন বের করেনি। আমি অনেক জায়গাতেই দেখেছি যে, আমি আমার নিজের অভিজ্ঞতাই বলি যে আমি আমার বাসার নিচে এসে গ্যারেজে দেখেছি যে বেশিরভাগ গাড়ি আসলে, এবং এটা আসলে গত বেশ কয়েকদিনের পরিস্থিতি। এটা আসলে রায়ের তারিখ জানানো হবে তার আগের থেকে এই জিনিস। স্কুলগুলো তো অনলাইনে চলে গেছে, বেশ কিছু স্কুল আসলে তারা এই ইসের মধ্যে তো যাচ্ছে না। তো সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এক ধরনের শঙ্কা রয়েছে। এই রায় নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে যেমন উচ্ছ্বাস আছে, তেমনি সামনের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা আছে। জানতে চাই আপনার মন্তব্য, জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।